একটি ইলেকট্রনিক ডিভাইস, নাম তার কম্পিউটার। আচ্ছা, কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে, আমাদের জীবনযাপন এত সহজ করে দিয়েছে, এই যন্ত্রটি আসলে পৃথিবীতে কিভাবেই আসলো, কিভাবেই বা এর জন্ম হলো, কিভাবে এটা আধুনিক হতে হতে আজ আমাদের হাতের নাগালে। আসুন জেনে নিই আজকে কম্পিউটারের জন্মের ইতিহাস। কম্পিউটারের জন্মের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ এবং দীর্ঘ। এটি ধাপে ধাপে বিকাশ লাভ করেছে। যখন মানুষ কাঠি বা পাথর ব্যবহার করত গণনার জন্য, ঠিক তখন আজ থেকে ৫,০০০ বছর আগে চীনে অ্যাবাকাস নামে একটি যন্ত্র আবিষ্কৃত হয়। হ্যাঁ, এটি ছিল গণনার যন্ত্র। বলতে গেলে কম্পিউটার আবিষ্কারের প্রাচীন সূত্রপাতটা ঠিক এখান থেকেই। এরপর বিভিন্ন সময়ে এটা আধুনিক হতে হতে আজ আমাদের কম্পিউটারে এসেছে। পরবর্তীতে আসলো শিল্পের যুগ। শিল্পায়নের ফলে বিশ্ব যখন অনেক এগিয়ে যাচ্ছে, কম্পিউটার তো আর বসে থাকতে পারে না। অ্যাবাকাস তখন আপগ্রেড হতে লাগলো। তখন চার্লস ব্যাবেজ, যিনি আধুনিক কম্পিউটারের জনক নামে পরিচিত, 1830 সালের সময় অ্যানালাইটিক্যাল ইঞ্জিন নামে একটি যন্ত্রের ধারণা দেন, যেটা আধুনিক কম্পিউটারের নীতিমালার উপর ভিত্তি করে। 1940 থেকে 1956 সাল, যেটা ছিল কম্পিউটারের প্রথম প্রজন্ম। এই সময় ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার নামে একটি কম্পিউটার তৈরি করা হয়। এটি ছিল ভ্যাকুয়াম টিউব নির্ভর, যার কারণে এটি একটি বিশাল আকারের বিদ্যুৎ অপচয় করত। এরপর আসে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার, যেটা ছিল 1956 থেকে 1963 সালের মধ্যে। এবার আসলো কম্পিউটারের দ্বিতীয় প্রজন্ম, যেটা ছিল 1956 থেকে 1963 সাল। এ পর্যায়ে ট্রানজিস্টর ছিল। সহজেই ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে ট্রানজিস্টর ব্যবহার শুরু হয়, ফলে কম্পিউটারগুলা একটু তুলনামূলক ছোট ও শক্তিশালী হতে থাকে। আচ্ছা, এখানে একটি ইনফরমেশন দেয়া জরুরি যে প্রথম প্রজন্মের যে কম্পিউটারটা ছিল, সেটার ওজন ছিল প্রায় 30 টনের মতো। ক্যান ইউ ইমাজিন? 30 টন, যে কারণে এটি কখনোই বাণিজ্যিকভাবে অনুমোদিত ছিল না। এর পরবর্তীতে যখন দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার আসে, ট্রানজিস্টরের ব্যবহারের ফলে এটির ওজন কমে আসে 5 টন। তারপরেও এটা 5 টন ছিল, যে কারণে বাণিজ্যিকভাবে তখনও কম্পিউটার চালু হয়নি। ওই সময়ে তাদের কাছে এই 25 থেকে 5 টনে আসাটা অনেক বেশি সাফল্যের ছিল। পরবর্তীতে তৃতীয় প্রজন্মের কম্পিউটার আসলো, যেটা ছিল 1964 থেকে 1971 সাল। এ সময়ে দ্বিতীয় প্রজন্মে যে ট্রানজিস্টর ব্যবহার হতো, সেই ট্রানজিস্টরগুলো একাধিক ট্রানজিস্টরকে কম্বাইন্ড করে একটা ছোট্ট চিপে রাখা শুরু হয়। এতে কম্পিউটারের গতি এর ক্ষমতা অনেক বেড়ে যায়, যেটাকে ইন্টিগ্রেটেড সার্কিট বলা হয়। তারপর চতুর্থ প্রজন্ম, 1971 সাল থেকে বর্তমান পর্যন্ত যেইটা চলছে, এটাই হচ্ছে চতুর্থ প্রজন্মের কম্পিউটার, যেটা আমরা ইউজ করি অ্যাজ ইউজুয়াল। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশে চতুর্থ প্রজন্মের কম্পিউটারই অফিসিয়ালি সবখানে অ্যাভেলেবেল। যদিও আমরা পঞ্চম প্রজন্মের কম্পিউটার ইউজ করি, যেমন আমাদের মোবাইল ফোন, যেখানে আমরা ভয়েস, পঞ্চম প্রজন্মের কম্পিউটারে যেটা বলা হয়েছে যে ভয়েস দেয়া যাবে, দেন আরও অনেক ফ্যাসিলিটিস আছে যেটা আমরা ইচ্ছা করলে করতে পারি। তো সেটা আনঅফিসিয়ালি করলেও অফিসিয়ালি আমাদের চতুর্থ প্রজন্মের কম্পিউটারটাই বাংলাদেশে এখন পর্যন্ত ইউজ হয়। এরপর চতুর্থ প্রজন্মের কম্পিউটারে মাইক্রোপ্রসেসর অ্যাড করা হলো। ইন্টেল নামক একটি কোম্পানি 1971 সালে প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে। এটার নাম ছিল ইন্টেল 4004। এই সুযোগেই ব্যক্তিগত কম্পিউটারগুলো বাজারে আসতে শুরু করে, যেটাকে পিসি বলি আমরা। এরপর আসে পঞ্চম প্রজন্ম, যেটাকে ভবিষ্যৎ প্রজন্মও বলে। এই সময় কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং, নিউরাল নেটওয়ার্ক, এইগুলোর উপরে বেশি ফোকাস করা হয়। এই বলা যায় যে পঞ্চম বা ভবিষ্যৎ প্রজন্মের যে কম্পিউটারগুলো হবে, এগুলো এতটাই আপগ্রেডেড হবে যে প্রতিনিয়ত তারা শিখতেই থাকবে এবং তাদের মেমোরিটা ওয়ান কাইন্ড অফ হিউম্যান বিংয়ের মতো হবে। ক্যান ইউ ইমাজিন? কম্পিউটার যদি এভাবে আপগ্রেড হতে থাকে, তাহলে কর্মক্ষেত্রে বা যারা আমরা অদক্ষ শ্রমিক আছি, তাদের কোনো ভূমিকাই থাকবে না সমাজে। ইভেন
বাংলাদেশে এখন অনেক সেক্টরে মেশিন নির্ভর হওয়া শুরু করে দিয়েছে।